বাস স্টপে দাঁড়িয়ে আছি সেই কতক্ষণ ধরে। কখন বাস আসবে তার ঠিক নেই। এতক্ষণে মাত্র একটা বাস এসেছিল, তাতে এত ভিড় যে পা রাখাও অসম্ভব। আমি হ্যান্ডেল ধরে ঝুলতে পারি না, অথচ বাসে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। মধ্য কলকাতার বিকেলবেলার ট্যাক্সি পাওয়া একটা অলৌকিক ব্যাপার। ট্যাক্সি পাওয়ার চেয়ে একটা নতুন গাড়ি কিনে ফেলা অনেক সহজ। বিরক্ত হয়ে ভাবছি শেষ পর্যন্ত হেঁটেই যাব কিনা। হঠাৎ এই সময়ে রাস্তার ওপারের একটা দোকান থেকে মঞ্জুরি বেরিয়ে এলো, সঙ্গে আরেকটি মেয়ে। আশ্চর্য, মঞ্জুরি এতক্ষণ আমার এত কাছাকাছি ছিল, আর আমি শুধু শুধু বিরক্ত মুখে দাঁড়িয়ে আছি। ওই দোকানের দিকে তাকিয়েছিলাম কয়েকবার। বেশ ভিড়, দু একটি মেয়ের পিঠ দেখতে পেয়েছিলাম, কিন্তু তেমন মনোযোগ দেইনি। এক এক সময় মনে হয় পৃথিবীতে কোনো ময়লা নেই, দুর্গন্ধ নেই, ঘাম নেই। কোথাও মানুষকে মানুষ মারছে না। মোলায়েম স্নিগ্ধ হাওয়ায় পৃথিবীটা ভরে গেছে। মঞ্জুরিকে দেখলে আমার এরকম হয়। এই কথা স্বীকার করতে লজ্জা নেই। মঞ্জুরিকে দেখলে আমার বুক কাঁপে। কেন কাঁপে? পৃথিবীর কোনো বিশেষজ্ঞ এর ব্যাখ্যা দিতে পারেন না? মঞ্জুরি আমাকে এখনো দেখতে পায়নি। ডাকবো? মঞ্জুরির সঙ্গে আরো একটি মেয়ে আছে, তাকে চিনি না। যাই হোক, আমার আর এখন বাসে উঠবার তাড়া নেই। কোথায় যেন যাবার কথা ছিল, তাও ভুলে গেছি। মঞ্জুরি তার সঙ্গের মেয়েটির সঙ্গে কথা বলায় খুব মগ্ন হয়ে আছে। দোকান থেকে বেরিয়ে উল্টো দিকের ফুটপাত ধরে হাঁটতে লাগলো। একটুক্ষণের মধ্যেই ওরা আমার দৃষ্টির আড়ালে চলে যাবে। রাস্তা না পেরিয়ে আমিও ফুটপাত ধরে হাঁটতে লাগলাম। এরকম করার কি মানে হয় কে জানে। আমি কি এক্ষুনি রাস্তা পেরিয়ে গিয়ে মঞ্জুরির নাম ধরে ডাকতে পারি না? সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই রাস্তাটা যেন একটা নদী। আমরা দুজনে দুদিকে আছি, পার হবার উপায় নেই। একটা ট্যাক্সি দারুণ শব্দে ব্রেক কষল। একটি ছেলে প্রায় চাপা পড়ে যাচ্ছিল। একটুর জন্য বেঁচে গেছে। বেঁচে গেছে ট্যাক্সি ড্রাইভারটিও। সেই সঙ্গে রাস্তার সব লোক দাঁড়িয়ে পড়েছে, তাকিয়েছে সেই দিকে। মঞ্জুরিও। এবারও মঞ্জুরি আমাকে দেখতে পেল না। আমি চেঁচিয়ে ডাকলাম, এই মঞ্জুরি। মনে মনে আমি দেখতে চাইছিলাম মঞ্জুরি রাস্তা পেরিয়ে আসে কিনা, কিংবা আমাকে যেতে বলবে ওদিকে। যেন ওর ওপরেই অনেকখানি নির্ভর করছে। মঞ্জুরি আমার ডাক শুনতে খানিকক্ষণ এদিক ওদিক তাকালো, তারপর আমাকে দেখতে পেয়ে হাসি ঝলমল করে তুলল মুখখানা। আমি তখনও চুপ করে দাঁড়িয়ে আছি। আমাকে ডাকলো না। মঞ্জুরি সেই মেয়েটির সঙ্গে চলে এলো রাস্তার এদিকে। যাক, একটা ব্যাপার চুকে গেল। মঞ্জুরি এসে বলল, এই সুনীলদা, এদিকে কোথায় যাচ্ছেন? মঞ্জুরিকে দেখার পরে আমার আর কোথাও যাবার ইচ্ছে থাকে না, কোনো কাজের কথা মনেই থাকে না। কিন্তু মুখে সে কথা বলা যায় না। আমি একটু ব্যস্ত ভাব দেখিয়ে বললুম, এই এদিকে এসেছিলুম একটু বিশেষ কাজে। তোমরা কোথায় যাচ্ছ? বই কিনতে এসেছিলাম। একে চেনেন? এর নাম সর্বাণী, আপনাদের বাড়ির কাছেই থাকে। মঞ্জুরি দেখতে সুন্দর, বড্ড বেশি সুন্দর। এত সুন্দর যে একটু ভয় করে, কেননা কোনো সুন্দর জিনিসই পৃথিবীতে বেশি দিন থাকে না। সর্বাণী মেয়েটি সাদামাটা, দেখতে খারাপ নয়, তবে কেউ সুন্দরী বলবে না, অন্তত মঞ্জুরির পাশে দাঁড়ালে। সর্বাণী বোধহয় একটু বেশিই লাজুক। আমাকে দেখে ছোট্ট একটু নমস্কার করল। আমি মঞ্জুরিকে বললাম, বাড়ি ফিরবে কি করে? এখন তো ট্রাম বাসে উঠতে পারবে না, একটা মিছিল বেরিয়েছে, তাই ট্রাফিক জ্যাম। মঞ্জুরি হাসতে হাসতে বলল, আমি বাড়ি ফিরব না। একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে? কোথাও একটু গেলেই হয়, এখনো ঠিক করিনি। এখন এই মুহূর্তে সর্বাণীর উচিত বিদায় নেওয়া, আমাদের দুজনকে আলাদা থাকতে দেওয়া। এখন মঞ্জুরি বাড়ি যাবে না, আমারও কোথাও যাবার নেই। আমরা পৃথিবীর শেষ সীমান্তে যেতে পারি,
মঞ্জুরি অপ্রত্যাশিতভাবে বলল, সুনীলদা, আপনি একটু সর্বাণীকে পৌঁছে দিন না, ও তো আপনার বাড়ির দিকেই। আমি তাড়াতাড়ি বললাম, আমি তো এখন বাড়ি ফিরব না। কেন ফিরবেন না? না হয় আমার কথা শুনে একটু ফিরুন। সর্বাণী যদি বাসে উঠতে না পারে, আপনার উচিত নয় কি ওকে পৌঁছে দেওয়া? সর্বাণী অপ্রস্তুত হয়ে বলল, না না, আমাকে পৌঁছে দিতে হবে না, আমি ঠিক যেতে পারবো। মঞ্জুরি রীতিমতন ধমক দিয়ে বলল, না, তুই দাঁড়া, সুনীলদা তোকে পৌঁছে দেবে। আমি বললাম, তা না হয় পৌঁছে দেব, কিন্তু তোমাকে রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে যাব নাকি? তুমি কোথায় যাবে? মঞ্জুরি কি বলবে বুঝতে পারছে না। আমি শুধু ওর সঙ্গে যাবার জন্যই ব্যাকুল। কতদিন নিরালয়ে ওর মুখোমুখি বসে কথা বলিনি। মঞ্জুরি খুব দুষ্টু দুষ্টু মুখ করে বলল, আপনি কি ভাবছেন আমি নিরুদ্দেশে যাচ্ছি নাকি? তুমি যে বললে বাড়ি ফিরবে না, সন্ধ্যের পর বেশিক্ষণ তো তোমায় বাড়ির বাইরে দেখিনি। বাড়িতে তো ফিরবই না। এই যে কাছে আর্মি স্ট্রিটে আমার মামার বাড়ি, কদিন ধরে ওখানেই আছি। বা, তাহলে তো খুব ভালো হলো। চলো কোথাও বসে একটু চা খাই, কিংবা কফি হাউসে যাবে। এখন ইম্পসিবল, আমাকে 6:30টার মধ্যে ফিরতেই হবে। প্রথমবার যদি রাজি না হয়, তাহলে হাজার অনুরোধ করলেও মঞ্জুরিকে আর রাজি করানো যাবে না, আমি জানি। আমিও গম্ভীরভাবে বললাম, ঠিক আছে, তাহলে চলি। এ কি, আপনি যে বললেন সর্বাণীকে বাড়ি পৌঁছে দেবেন? আমি সত্যি এখন বাড়ি ফিরব না, আমার অনেক দেরি আছে। সর্বাণী রীতিমতো লজ্জা পেয়ে বলতে লাগলো, সত্যি কোনো দরকার নেই, আমি নিজেই যেতে পারবো, রোজই যাই। মঞ্জুরি আমার চোখে চোখ রেখে বলল, সুনীলদা, প্লিজ ওকে পৌঁছে দিন। আমার একটা কথা রাখবেন না? মঞ্জুরি আমার কোনো কথা রাখবে না, কিন্তু ওর কথা আমাকে রাখতেই হবে। এটাই ওর জোর। এই জোরও কোথা থেকে পেল কে জানে, কিন্তু আমিও তো অগ্রাহ্য করতে পারি না। সর্বাণীকে আমি বাড়ি পৌঁছে দিলাম ঠিকই, কিন্তু সারা রাস্তা সে আমার সঙ্গে ভালো করে কথা বলল না। বলবেই বা কেন? মঞ্জুরির সঙ্গে আবার একদিন দেখা হলো রমেনের বাড়িতে। রমেনের বোনের বিয়ে ছিল সেদিন। একগাদা ভিড় ঠেলে এসে মঞ্জুরি আমাকে বলল, সুনীলদা, আপনাকে আমি ভীষণ খুঁজছি, আপনার সঙ্গে আমার খুব দরকার। লাল রঙের বেনারসিতে মঞ্জুরি একেবারে রাজেন্দ্র রানীর মতো সেজেছে, তার মুখেও একটা লালচে ভাব। আমি বললুম, উফ, কি দারুণ সেজেছ, আজ তোমারই বিয়ে কিনা বোঝা যাচ্ছে না। প্রশংসায় লজ্জা পায় না মঞ্জুরি, ছেলে মানুষের মতন খুশি হয়। বলল, আমি ঠিক জানতুম আপনি প্রশংসা করবেন, আপনার কথা ভেবেই তো এরকম সাজলুম। সত্যি? সত্যি না তো কি মিথ্যে বলছি? আমার তো এখন এখানে আসবার কথাই ছিল না, আমার রাত জামশেদপুর যাবার কথা, নেহার ট্রেন বন্ধ। আমি ঠিক জানতুম আপনি আসবেন। এসব প্রেমের কথা নয়, ইয়ার্কির কথা। মঞ্জুরি এরকম বলতে ভালোবাসে, আমিও শুনতে ভালোবাসি। আশেপাশের লোকদের অগ্রাহ্য করে বলল, আপনাকে আমি কদিন ধরে যা খুঁজছি, এত দরকার আপনার সঙ্গে। কোথায় কোথায় খুঁজলে বলো তো? সব জায়গায়, কোথাও আপনাকে পাওয়া যায় না। কোথায় থাকেন সারাদিন? আমার বাড়িতে একবারও খোঁজ করেছিলে? একজন মানুষকে পাওয়ার সবচেয়ে সোজা উপায় তার বাড়িতে। আপনি একবার আমার খোঁজ নিতে পারতেন না? তুমি তো সব সময় ব্যস্ত। কত তোমার অ্যাডমায়াররা। যাকগে, আমার সঙ্গে কি দারুণ দরকারি কথা আছে বলছিলে। আমার ন্যাশনাল লাইব্রেরির কার্ডটা হারিয়ে গেছে, কি করে রিনিউ করতে হয় আমি জানি না, আপনি একটু করে দেবেন? আমি একটু দমে গেলাম। একটু কেন, বেশ খানিকটা। এই দরকার? খানিকটা ক্ষুণ্ণ হয়ে বললাম, এই জন্য। এ কি আর কেউ করে দিতে পারতো না? এটা তো এমন কোনো শক্ত কাজ নয়, আপনি ছাড়া আর কেউ পারবে না। এজন্যই বুঝি আমাকে তোমার মনে পড়ে। এ কথার কোনো উত্তর না দিয়ে ভ্রু কুঁচকে অদ্ভুতভাবে হাসল মঞ্জুরি।
এই মেয়েকে ঠিক ছলনাময়ী বলা যায় না। মঞ্জুরি শুধু মঞ্জুরির মতো। ওকে একটু আঘাত দেবার জন্য আমি বললাম, আজকাল আমি ন্যাশনাল লাইব্রেরিতে যাইটাই না। ও কাজ আমার দ্বারা হবে না, অন্য কারুকে বলো। দৃঢ় আত্মবিশ্বাসের চোখে মঞ্জুরি আমার দিকে তাকালো, একটু ম্লান হয়ে বলল, আপনি আমার জন্য এটুকু করে দেবেন না? কার্ডটা হারাবার পর থেকে আপনার কথা ভেবে রেখেছি। আচ্ছা আচ্ছা, দেখব। আমাকে দেখলেই শুধু তোমার কাজের কথা মনে পড়ে। আমি যে তোমার জন্য অত দূরে যাব, তার জন্য আমাকে তুমি কি দেবে? মঞ্জুরি আমার বাহুতে ওর হাতটা ছুঁয়ে বলল, আপনি কি চান বলুন। আমি কেন চাইব? তুমি নিজে থেকে বুঝি কিছু দিতে পারো না। আপনি না চাইলে আমি কি করে বুঝবো? বলুন আপনি কি চান। যা চাইবো তাই দেবে, চেষ্টা করব। আমার বাহুতে মঞ্জুরির হাত। আমি চোখের দিকে তাকিয়ে রইলাম। ঝর্ণার জলের মতো ঝকঝকে মুখ, ওর দৃষ্টিতে কোনো মালিন্য নেই। আমি আর কি চাইব? দেবী মূর্তির সামনে বসে স্বামী বিবেকানন্দ কিছু চাইতে পারেননি। এই হচ্ছে বিশুদ্ধ সৌন্দর্য। এর দিকে তাকিয়ে থাকলে বুক শিরশির করে। কিন্তু এই সৌন্দর্য কখনো সম্পূর্ণ করে পাওয়া যায় না। গাছ থেকে ছেঁড়ার পরের মুহূর্তেই ফুল আর সেই ফুল থাকে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, না, কিছু চাই না। সেই জন্য তো আপনাকে এত ভালো লাগে। আপনি কিছুই চান না। আর সবাই বুঝি চায়। আপনি বুঝি জানেন না, পৃথিবীতে সবাই তো সবসময় হাত বাড়িয়ে বলছে, দাও দাও আরো দাও। আমি সে কথা বলিনি। তোমার কাছে অন্যরা অনেক কিছু চাই। মঞ্জুরি আমার হাতের ওপর ছোট্ট একটি চড় মেরে বলল, ধ্যাৎ। মঞ্জুরি এই পৃথিবীতে এসে অনেক কিছু পেয়েছে। জন্মেছে সচ্ছল পরিবারে, গা ভরা রূপ ও স্বাস্থ্য, সেই সঙ্গে ওর মালিন্যহীন প্রাণ শক্তি। সুঠাম সুবেশ যুবকরা মঞ্জুরির চারপাশে ঘুরঘুর করবেই। মঞ্জুরির সঙ্গে দেখা করার বেশি সুযোগ আমার হয় না। কখনো কখনো খুব ইচ্ছে হয় কোথাও নিরালয়ে মঞ্জুরিকে নিয়ে বসে থাকি, আর কারো চোখ সেখানে উকি দেবে না। আমি মঞ্জুরিকে একটু ছুঁয়ে দেখব। ওই রূপ, ওই সৌন্দর্যের বিভা সবসময় মনের মধ্যে ছায়া ফেলে থাকে। অবশ্য মঞ্জুরির সঙ্গে সেরকম দেখা হয় খুব কমই। মঞ্জুরি আমাকে দেখে, কথা বলে খুবই অন্তরঙ্গভাবে। আবার যখন দেখা হয় না, তখন ভুলে যায় আমাকে। হঠাৎ কোনো কাজের দরকার হলে মনে পড়ে আমাকে। হঠাৎ বিকেলবেলা অফিসে টেলিফোন বেজে ওঠে। তুলেই শুনতে পাই মঞ্জুরির ব্যস্ত গলা, সুনীল দা, কোথায় আপনি? বারবার টেলিফোন করেও পাওয়া যায় না। আমি শান্ত গলায় জিজ্ঞেস করি, তুমি কতবার টেলিফোন করেছিলে? অনেকবার। আপনি আমাকে একবার টেলিফোন করতে পারেন না? অকারণে টেলিফোন করব কেন? অকারণে? আমার সঙ্গে বুঝি আপনার কথা বলতে ইচ্ছে করে না? ইচ্ছে করলেই কি পৃথিবীতে সব হয়? আমার তো অনেক কিছু ইচ্ছে করে। যাকে, কি জন্য হঠাৎ তলব? কিছুর জন্য না, এমনি। শুনুন, আজ সন্ধ্যাবেলা একবার আমার বাড়িতে আসবেন। আসতেই হবে কিন্তু। আজই, অন্য একদিন গেলে হয় না? না না, আজই। কোনো কথা শুনতে চাই না, আসতে হবেই। আপনার সঙ্গে ভীষণ দরকার। অন্য কেউ যদি পাশ থেকে শুনতো এই কথাবার্তা, তাহলে কি মনে করত যে আমাদের দুজনের মধ্যে গভীর টান। এমন জোর দিয়ে যে কোনো মেয়ে ডাকতে পারে না। আমারও তো না গিয়ে উপায় নেই। এবারও গিয়ে যথারীতি নিরাশ হলাম গোপনে। খুবই অকিঞ্চিতকর ব্যাপার। মঞ্জুরির এক মামা থাকেন নিউ গিনিতে। তিনি একখানা মস্ত বড় খাতা ভর্তি ভ্রমণ কাহিনী লিখেছেন। নিজের টাকাতেই ছাপাবেন, কিন্তু তার আগে মঞ্জুরি চাই। আমি যেন সেটা আগাগোড়া পড়ে আমার মতামত জানাই। আমি তো লেখক, তাই আমার মতামতের মূল্য আছে। তাছাড়া বানান ও ভাষাও ঠিক করে দিতে হবে আমাকে। আমি বললাম, সেই জন্য টেলিফোনে এত জরুরি ডাক? এটা তো আমার কাছে পাঠিয়ে দিলেই পারতে। কেন, আপনাকে আমি ডাকতে পারি না? আপনার সময় নষ্ট হলো?
তা তো হলোই। তাছাড়া এসব আজে বাজে লেখা আমার পড়তে ভালো লাগে না, এইরকম ঘুচিমুচি হাতের লেখা। সুনীলদা, আমার জন্য আপনি এটুকু কষ্ট করবেন না? সেই অধিকারহীন দাবি জানায় মঞ্জুরি। কি করে যেন জেনে গেছে, এক হিসেবে আমি ওর কৃতদাস। ও যদি বলে, সুনীলদা, আমার জন্য আপনি সাপের মাথার মণি এনে দিন, আমার জন্য এটুকু কষ্ট করবেন না, তাহলেও আমাকে সাপের মাথার মণির জন্যই যেতে হবে। মঞ্জুরির বিয়েতে আমি যাইনি। মঞ্জুরি যখন নেমন্তন্ন করতে এসেছিল, আমি বাড়িতে ছিলাম না। নিজের মুখে নেমন্তন্ন জানাবার সুযোগ পাইনি। আমিও একটা ছুতো করে সেই সময়টা কলকাতার বাইরে চলে গেলাম। আমার ঈর্ষা খুব প্রবল। আমার চোখের সামনে মঞ্জুরির হাতের ওপর অন্য কেউ হাত রাখবে, এটা সহ্য করা সম্ভব নয় আমার পক্ষে। যদিও আমি জানতাম মঞ্জুরির একদিন তো বিয়ে হবেই, কিন্তু সেই দৃশ্য আমার চোখের সামনে দেখার দরকার নেই। পৃথিবীতে আমার চোখের আড়ালে কত রূপ ঝরে যায়, কত সৌন্দর্য অন্যের ভোগে লাগে, তা নিয়ে তো আমার মন খারাপ লাগে না। বিয়ের পর মঞ্জুরি চলে গেল ব্যাঙ্গালোরে। ওর স্বামী সেখানে বড় একটা কাজ করে। মঞ্জুরি ওখানেই থাকবে, সুতরাং আমার সঙ্গে ওরা দেখা হবে না। অফিস থেকে আমাকে সাউথ ইন্ডিয়া পাঠাতে চেয়েছিল বিশেষ কাজে। আমি কিছুতেই রাজি হলুম না যেতে। মাঝে মাঝে মঞ্জুরির খবর এর ওর মুখে শুনতে পাই। মনে মনে ভাবি, মঞ্জুরি যেন সুখে থাকে, ভালো থাকে। এলিট সিনেমার সামনে মঞ্জুরিকে দেখে খুবই চমকে গিয়েছিলাম। কবে যে কলকাতায় এসেছে তাও শুনিনি। বিয়ে হয়েছে 2 বছর আগে, কিন্তু একটুও বদলায়নি চেহারা, কিংবা হয়তো বদলেছে, আমার চোখে ধরা পড়েনি। পাশে দাঁড়িয়ে আছে ওর স্বামী, বেশ সুপুরুষ ও ভদ্র। মঞ্জুরি আমাকে প্রথম দেখে চেঁচিয়ে বলল, এই সুনীলদা, এই তো আজ ধরেছি, আমাদের বিয়েতে যাননি কেন? প্রশ্নটা এড়িয়ে আমি জিজ্ঞেস করলাম, মঞ্জুরি, তুমি কেমন আছো? ভালো আছি। আরও কিছুক্ষণ কথা হলো, কিন্তু সেসব কথা আমি মন দিয়ে শুনিনি। একটি কথাই আমার কানে বাজতে লাগলো, ভালো আছি। ভালো তো থাকবেই। দুঃখ মানায় না মঞ্জুরিকে। আমিও চাই মঞ্জুরি ভালো থাকুক, কিন্তু আমাকে আর দরকার নেই মঞ্জুরির। এবার আর বলল না, একটা দারুণ দরকারে আপনাকে খুঁজছি। আর বলবে না আমার জন্য এটুকু কষ্ট করবেন না? যে কথার উত্তরে আমি বলতে পারতাম, তার বদলে আমাকে কি দেবে? আপনি কি চান বলুন। আমি কিচ্ছু চাই না। এসব কথা আর বলা হবে না। বুকের মধ্যে সরু সুতোর মতো একটা ব্যস্ততা ঘুরে বেড়ায়। বিদায় নেবার আগে মঞ্জুরি বলল, সুনীলদা, আপনার খবর টবর সব ভালো তো? ভালো আছেন তো? আমি হেসে উত্তরে বললাম, হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি।